আজকে জাপানের শেষ দিন, 15 দিনের লম্বা ট্রিপ শেষ করে দেশে ফিরে আসব। কিন্তু দেশে ফিরে আসার এই জার্নিটাও অনেক লম্বা এবং অনেক ঝামেলাপূর্ণ। হ্যালো এভরিওয়ান, আমি নাহিন, এটা আমার ডেলি ব্লগ। 15 দিনে জাপান অসম্ভব ভালো লেগেছে। অনেক হেক্টিক ছিল ট্রিপটা, বিভিন্ন জায়গায় ঘুরতে হয়েছে, বিভিন্ন জায়গায় গিয়েছি, অনেক দৌড়াদৌড়ির মধ্যে জীবনটা কেটেছে এই 15 দিনে, কিন্তু ভালোও লেগেছে। সকালবেলা উঠে ব্রেকফাস্ট রেডি করে ফেলছি, একটাই পট আছে এখানে, সো সেটার মধ্যেই ব্রেকফাস্ট রেডি করছি। ব্রেডটাকে একটু ভেজে নিচ্ছি বাটার দিয়ে, আর মাশরুম কাটছি, ডিমের সাথে মাশরুম আর কিছু ভেজিটেবল দিয়ে, পেঁয়াজ দিয়ে বেশি করে ডিমটাকে ফ্রাই করে নেব। ওদের কিচেনগুলো অনেক ছোট ছোট, কিন্তু খুব সুন্দর করে, এত সুন্দর করে অ্যারেঞ্জ করা যে কাজ করতে অনেক সহজ হয়। আমরা উঠেছিলাম এয়ারবিএনবিতে, তো সে কারণে আসলে কিচেন ছিল এবং ছোট্ট একটা ব্যালকনি ছিল। বাথরুমটা ভীষণ ছোট ছিল। জাপানে সব জায়গাতেই আপনার বাথরুম খুব ছোট হয়, তবে এটা শুধু জাপানে না, অনেক জায়গাতেই গেলে দেশের বাইরে বাথরুমটা প্রায় ছোট দেখা যায়। যেমন প্যারিসে আমাদের টয়লেটটা খুব ছোট ছিল, আমরা যে হোটেলে উঠেছিলাম। সো আমরা তো আসলে দেশে একটু মোটামুটি বড় টয়লেট ব্যবহার করে অভ্যস্ত। এটা খুবই অসুবিধাজনক। এটা ঠিক বোঝা যায় না, যখন আপনি এটা ফেস করবেন তখন বুঝবেন যে টয়লেট ছোট হলে খুব অসুবিধা হয়। যাই হোক, ডিম ভেজে নিয়েছি। তবে হ্যাঁ, এখানে যত এয়ারপাসের ব্যবস্থা থাকুক না কেন, এই ডিম ভাজার পরে চুলে এত বাজে ডিমের গন্ধ হয়ে থাকে যে আমি সবসময়, মানে যে কদিন আমি ডিম ভেজেছি আমি গোসলের আগে ভেজেছি, এটা একটা টিপস। নাহলে ভীষণ মানে বাজে একটা ফিলিং হয় গোসল করে ডিম ভাজলে, সারা শরীরে চুলে গন্ধ হয়ে যায়, এটা অনেকক্ষণ থাকে। যাই হোক, ব্রেকফাস্ট খাওয়ার পরে এই পুরো রুম খুব ভালো মতো ক্লিন করে গুছিয়ে তারপর বের হতে হবে। এই যে ছোট বারান্দাটা, বাচ্চাগুলো স্কুলে যাচ্ছে, প্রতিদিনই এই দৃশ্য মোটামুটি দেখা হতো। ছোট ছোট কেমন কাভার্ড গাড়িতে করে ওদেরকে নিয়ে যাচ্ছে স্কুলে, এবং আমার এগুলো ধারণা এগুলো সবই প্রি স্কুলের বাচ্চারা। খুবই মজা লেগেছে আমার এটা দেখতে। যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এয়ারবিএনবি নিলে বের হওয়ার সময় আপনার রুম পুরা নিট অ্যান্ড ক্লিন করে গুছিয়ে, থালা বাসন ধুয়ে, ময়লা টয়লা ঠিকঠাক মতো রেখে, অনেক জায়গায় ময়লা ফেলে আসতে হয়, এইখানে ময়লা না ফেললেও চলবে, ওদের সাথে কথা হয়েছিল। সো এইভাবে করেই সব ঠিকঠাক করতে হয়েছে, এবং বোতল আলাদা একটা জায়গায় ফেলতে হয় এবং নর্মাল ময়লা আলাদা জায়গায় ফেলতে হয়। ক্যান, বটলস এগুলো ফেলার জন্য আলাদা জায়গা আছে। সো আপনার এগুলো মেনটেন করে আসতে হবে, যদি না করেন তাহলে ওরা আসলে চার্জ কাটবে। যেমন বাথরুম টাথরুম সবই ক্লিন করে আসতে হয়েছে। আপনি ভাববেন যে আপনি চার্জ দিবেন না, আপনি বেঁচে যাবেন, তা না। আপনাকে ক্রেডিট কার্ডে যেহেতু ওদের কাছে নাম্বার দেওয়া থাকে, মানে ক্রেডিট কার্ড যেহেতু আপনার ওদের দেওয়া থাকে, সো ওরা চার্জ করে নিতে পারে। তো এতগুলো সুটকেস নিয়ে আমাদেরকে আসলে যেতে হবে এখন হচ্ছে শিনজুকু স্টেশনে, এবং আমাদেরকে উঠতে হবে হচ্ছে এমআরটিতে। সো আমরা একটু টেনশনে আছি, কারণ এতগুলো সুটকেস এবং ব্যাগ নিয়ে এই সময়টা আমরা বের হয়েছি 10:30টার দিকে, এবং প্রচুর লোকজনের ভিড় থাকে এই সময়টা। তো মানে মানে এমআরটিতে উঠতে পারবো কি না সেটা নিয়ে খুব টেনশনে ছিলাম। এবং এখানে সব জায়গায় আপনার এলিভেটর বা লিফট থাকে, সো আপনার সিঁড়ি দিয়ে কষ্ট করে ব্যাগ টেনে টেনে নামানোর কোনো দরকার নেই, যেটা ইউরোপে অনেক জায়গায় নেই। সিঁড়ি দিয়ে হেঁটে ব্যাগ নিয়ে নামতে হয়, যেটা খুব ডিফিকাল্ট। যাই হোক, আমরা এমআরটিতে ওঠার সুযোগ পেলাম, ভিড় ছিল কিন্তু তারপরও পেলাম, এবং আমি আমার ছেলে বসারও জায়গা পেলাম। এটা পুরা মনে হচ্ছিল যে কি বলবো, একটা বিশাল জয় করে ফেলেছি। আমরা শিনজুকু স্টেশনে নামলাম। এখন আমরা হেঁটে হেঁটে যাব হচ্ছে যেখানে আমাদের বাসের স্টেশন, যেই বাস ধরে আমরা এয়ারপোর্টে যাব সেখানে। সো আমাদের বাস স্টেশনটা এখান থেকে দূরে, আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে অনেকটা পথ। এবং যেটা হচ্ছে যে আমাদের প্লেন হচ্ছে রাত 12টায়।
এখন বাজে সকাল 10:30টার মতো। সো আমরা বাস স্টেশনের লকারে আমাদের এই লাগেজগুলো রাখবো, তারপর সারাদিন ঘোরাঘুরি করব, সন্ধ্যায় যে লাগেজগুলো নিয়ে এয়ারপোর্টে যাব। শুনতে যত সহজ মনে হলো ব্যাপারটা ততটা সহজ ছিল না। বাস স্টেশন খুঁজে পাচ্ছিলাম না, এতগুলো সুটকেস আর ব্যাগ নিয়ে একবার ডানে যাচ্ছি একবার বাঁয়ে যাচ্ছি, কারণ গুগল ম্যাপও ঠিক মতো দেখাচ্ছিল না, মানে দেখাচ্ছে বাস স্টেশনটা কিন্তু ঠিক কোথায় সেটা বুঝতে পারছিলাম না। তারপর আমরা সুটকেসগুলো নিয়ে লিফটে করে উপরে আসলাম এই জায়গায়। এখন স্টেশনে এসে লকার খুঁজতে হবে। লকার খুঁজে পাচ্ছিলাম না, লকার কোথায়, স্টেশনে লকার রাখার জায়গা কোথায়। তারপরে যখন এই জায়গায় আসলাম যে এইটা হচ্ছে মেইন স্টেশন এবং এখান থেকে লকার লাগবো, তারপর ওদেরকে জিজ্ঞেস করে জানলাম কোনো লকার খালি নেই। সো আবার বিভিন্ন জায়গাতে একতলা দোতলা তিনতলা বিভিন্ন জায়গাতে লকার খুঁজতে হলো। খুঁজতে খুঁজতে এরকম লকার পাওয়া গেল, সেটাও আবার যেই জায়গায় আমরা বসেছিলাম স্টেশনের ভিতরে সেখান থেকে বেশ খানিকটা দূরে। বের হয়ে এসে তারপর এখানে সবগুলো লকারে রাখলাম এবং লকারে রাখতে গেলে আপনার প্রায় 20 কি 30 ইয়েনের মতো লাগে, টাকা লাগে। একটা লকারে একটা সুটকেস একটা দুটো ছোট ব্যাগ রাখা যায়। এরপরই ওই মার্কেটের মধ্যেই, যেহেতু এটা আসলে স্টেশনের সাথে মার্কেট আছে, খুব খিদে লেগেছিলো, এগুলো করতে করতেই 12:30 একটা বেজে গেছে। আমরা উপরে একটা রেস্টুরেন্টে এসে খাবার অর্ডার করলাম, বিফ মানে স্টেকটা খুবই মজা ছিল, রাইস সাথে হচ্ছে মিসো স্যুপ আমার সবসময় খেতে ভালো লাগে যদি মজা হয়। আমি একটু টেনশনে আছি কারণ ফ্লাই করা নিয়ে, আমার ফ্লাই করার জন্য খুবই প্যানিক হতে থাকে ভীষণ, আমরা অনেক ট্রাভেল করি তারপরেও। এরপর মার্কেট থেকে নামলাম, এই অনিৎসুকা টাইগারে আমার হাজব্যান্ড জুতা কিনবে। এই ব্র্যান্ডটা হচ্ছে জাপানের ব্র্যান্ড এবং খুবই ভালো এদের জুতা। সো এটা হচ্ছে ইউরোপের দিকে এদের জুতাগুলোর অনেক দাম, এখানে খুবই রিজনেবল প্রাইস। সো আমার হাজব্যান্ড দুটো জুতো কিনেছে। আমার ছেলেও খুব কেনার ইচ্ছা ছিল, কিন্তু ওকে যেহেতু আমরা আসলে ব্র্যান্ডেড জিনিসপত্র দিব না একটা সার্টেন বয়সে না যাওয়ার পরে, সেই কারণে তাকে দেয়া হয়নি। সো মানে আমার একটু খারাপ লাগছিল, ওকে আমরা আসলে ব্র্যান্ডের সাথে ওইভাবে করে পরিচয় করিয়ে দিতে এখনই চাই না, সেই জন্য আসলে দিই না। তারপরে আমরা হেঁটে অনেকটা দূরে এসে একটা পার্কে গেলাম। এই পার্কটা আমার প্রথম ব্লগে আছে, এই মুহূর্তে নামটা ভুলে গেছি। বিশাল বড় একটা পার্ক, এই পার্কে আপনার টাকা দিয়ে ঢুকতে হবে, অনেক পার্কেই টাকা লাগে না, তবে এখানে টাকা দিয়ে ঢুকতে হবে। যেহেতু প্রথম দিনে এসেছিলাম সেদিন বৃষ্টি ছিল এবং বেশ ঠান্ডা ছিল, ভালো মতো পার্কটা দেখতে পাইনি, তাই আজকে এই পার্কে এসেছি যে বিকেল পর্যন্ত এই পার্কে বসে থাকবো, দেখবো। বিকেল মানে কি তখন অলরেডি বাজতেছে হচ্ছে 2:30-3টার বেশি। সো মানে সুটকেস রাখতেই হাফ বেলা চলে গেল। খুবই সুন্দর, চারিদিকে অনেক চেরি ফুটেছে এবং এখানে রেস্টুরেন্টও আছে। সো আমরা স্টারবাকস থেকে কফি নিয়ে নিলাম, একটা চিজ কেক, এবং চেরি ফুল দেখছি, ঘুরছি, ছবি তুলছি। এমনিতে আমি একটু টেনশনে আছি, আগের ব্লগেও বলেছিলাম যে বাসায় একটা ঝামেলা চলছে আমাদের ঢাকার বাড়িতে, আমার মায়ের বাড়িতে, সেটা নিয়ে আসলে ভীষণ প্যানিক এবং খুব টেনশনে আছি। মানে যেভাবেই হোক দেশে ফিরে আসতে মানে ভয়াবহভাবে ইচ্ছা করছে। সো সব কিছু মিলে আমি খুব টেনশনে ছিলাম। এইভাবে করে চেরির পাতাগুলো যখন পড়ে থাকে দেখতে খুবই ভালো লাগে। মানে এখানে একটু শাড়ি পরে দৌড়ে গেলে মনে হবে কেউ আমার জন্য এই রাস্তাটা ফুলের পাপড়ি বিছিয়ে রেডি করে রেখেছে। সো একটু শ্রীদেবীর মতো বা মাধুরীর মতো একটু নায়িকা হয়ে শিফন শাড়ি পরে দৌড়াদৌড়ি করলে খুবই ভালো লাগতো। মানে সবই আসলে মনে মনে চিন্তা, এগুলো কিছুই আসলে কখনো করা সম্ভব হয় না। এই পার্কটা খুবই সুন্দর। মনে পড়েছে এই পার্কের নাম শিনজুকি গায়ান।
ছোটোবেলায় আমরা ক্যালেন্ডারের পাতায় অনেক ছবি দেখতাম না, ঠিক ওই রকম মনে হচ্ছে একটা ক্যালেন্ডার উল্টে উল্টে প্রত্যেকটা ছবি দেখছি। খুবই সুন্দর জাপানের এই ভিউগুলো। তবে যেটা হয়েছে যে জাপানে থাকতে আমি জাপান যতটা না এনজয় করেছি, ফিরে আসার পর আমার খুব একটা অন্য অনুভূতি হয়েছে যে না, জাপান অনেক সুন্দর, অনেক ইন্টারেস্টিং সব বিষয় আছে। শপিং খুব ইন্টারেস্টিং, খাওয়া দাওয়া ইন্টারেস্টিং, মানে সব কিছু এত অ্যাস্থেটিক্যালি সুন্দর যে এই ফিলিংটা ফিরে আসার পরে অনেক বেশি অনুভব করছিলাম। পুরো জাপান তো দৌড়ের উপরে ঘুরেছি। এই দিনই খুব বসে বসে আরাম করে পার্কের ভিউগুলো দেখছিলাম। এরকম বসে আরাম করে আসলে দেখা হয়েছে খুব কম। এই ফুলটা এত সুন্দর, কোনো পাতা নেই, পুরো গাছ জুড়ে গোলাপি রঙের পাপড়ি। এরপর হেঁটে হেঁটে আবার স্টেশনের দিকে চলে যাচ্ছি। হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে এবং আমার ফ্লাই করব এটা যেদিন হয় সেদিনই বৃষ্টি হয়, সেটা ঢাকা হোক, ব্যাংকক হোক, প্যারিস হোক, লন্ডন হোক, আমেরিকা হোক, ইন্ডিয়া হোক, নেপাল হোক, চিটাং হোক, কক্সবাজার হোক, যেখানেই হোক আমি ফ্লাই করব মানে বৃষ্টি হবেই। মানে আমার যেটা আরও প্যানিক হইতে থাকে। তারপরে যে তারা খুঁজে খুঁজে বের করছে, দেখছে কোথায় কোনটা আছে, কারণ অনেকগুলো লকারে ব্যাগ আর সুটকেস রাখা হয়েছে। অলরেডি 3টা বড় সুটকেস, একটা ছোট সুটকেস, 2টা পিঠের ব্যাগ, একটা সাইড বড় ব্যাগ, 2টা সাইড বড় ব্যাগ, সো অনেক কিছু। এর মধ্যে আবার ফেরার পথে আইকিয়াতে গিয়েছিলাম, সেই ভিডিওটা আবার করিনি। আইকিয়া থেকে ছোটখাটো কিছু জিনিস কিনেছি। বাস, এটা আমরা বাসে উঠে গেছি। একটা জায়গায় সিগনালে দাঁড়ানোর পরে এই যে ঠিক এইভাবে করে জাপানের লোকজন পার হয়। এত এত মানুষ টোকিওতে। এয়ারপোর্টে আসার জন্য কিন্তু ডাইরেক্ট এমআরটি আছে, সো অনেক স্টেশন থেকেই আপনি কিন্তু ডাইরেক্ট এমআরটি ধরে, মেট্রো ধরে আর কি চলে আসতে পারবেন হচ্ছে এয়ারপোর্টে। কিন্তু আমরা এই কাজটা করিনি, কারণ হচ্ছে যেহেতু আমরা আসলে ব্যাগগুলো রাখবো সেই জন্য আসলে বাসটাকে নিয়েছিলাম, যাতে বাসের স্টেশনে যে ব্যাগগুলো রাখা যায়। এবং এই সময়টায় আসলে এমআরটিতে উঠতে পারবো কি না এইসব নানা রকম চিন্তা ভাবনা করে আমরা আসলে বাসটা নিয়েছিলাম। বাসে কিন্তু আগেই টিকিট আপনার অনলাইনে কেটে রাখতে হয়, স্টেশন থেকেও কাটতে পারেন, অনলাইনে কাটলে ভালো। এয়ারপোর্টে চলে আসলাম। এখানে এসেও আরেক ধকল, কারণ সুটকেস নিয়ে দাঁড়াতে হয়েছে প্রায় 3-4 ঘন্টা লাইনে। তারপরে লাগেজগুলো দিতে পেরেছি এবং তারপর চেক ইন হয়েছে। সো মানে খুব কষ্ট একটা জার্নি। বৃহস্পতিবার দিন সকাল 10টায় আমরা বাসা থেকে বের হয়ে ট্রেনে করে চলে গিয়েছিলাম হচ্ছে বাসের স্টেশনে, যেখান থেকে আমরা এয়ারপোর্টে বাসে উঠবো। সেখানে আমরা লাগেজগুলো লকারে রেখেছি। তারপরে পুরো টোকিও মোটামুটি ঘুরেছি, পার্কে বসেছি, কফি টফি খেয়েছি। তারপরে আমরা ওইখান থেকে আবার প্রায় অলমোস্ট 40 মিনিটসের মতো জার্নি করে এয়ারপোর্টে এসেছি। এয়ারপোর্টে আমরা এসেছি 6টায়, বসেছিলাম রাত 12:30 পর্যন্ত। প্লেন ছিল 12:30টায়, প্লেনে উঠেছি। তারপর 6 ঘন্টার একটা লম্বা জার্নি করে ব্যাংকক এসে নেমেছি ভোরবেলায় 4:30-5টার দিকে। তারপর এখানে ব্যাংককে ট্রানজিট হচ্ছে 6 ঘন্টার। সো এই 6 ঘন্টা ব্যাংককে কাটিয়ে কিছুক্ষণ পরে আমরা প্লেনে উঠবো, মানে আরও 1-2 ঘন্টা পরে। সো লম্বা জার্নি। ঘুম ঘুম চোখে ব্যাংকক এয়ারপোর্ট ঘুরে বেড়াচ্ছি। তবে হ্যাঁ, আমি প্লেনে উঠে ভালো ঘুমিয়েছি। প্লেন ভয়ঙ্কর কাঁপছিল। কাঁপির মধ্যে চোখ খুলছিলাম, আবার ঘুমাচ্ছিলাম, ভয় লাগছিল, আবার ঘুমাচ্ছিলাম। মনে হচ্ছিল যা ইচ্ছা হোক,
আমার এখন দেশে যেতে হবে অ্যাট এনি কস্ট। ব্যাংককে চারিদিকে এরকম খুব সুন্দর বাগান টাগান থাকে এয়ারপোর্টের মধ্যে, ভালোই লাগে দেখতে। এই যে প্লেনে উঠলাম, তবে যত না জাপানে প্লেন কেঁপেছে, ব্যাংককে উঠে প্লেন আরও কাঁপা শুরু করলো। আমি বুঝলাম না, মানে সবাই বলে ব্যাংকক মানে জাপানের প্লেন অনেক বেশি পাম্পিং করে। ব্যাংককে আমি যতবারই গিয়েছি প্লেন এত ভয়াবহভাবে মানে পাম্পিং করতে থাকে। এবং বাইরে হচ্ছে পুরো এরকম করে ওয়েদার হয়ে গেছে। এবং অ্যানাউন্সমেন্ট হচ্ছিল যে টার্বুলেন্স হচ্ছে, ঢাকার আকাশে বৃষ্টি, সো টার্বুলেন্সের একটা চান্সেস আছে, মানে টার্বুলেন্স হচ্ছে আসলে। যাই হোক, এরকম কালো মেঘের মধ্যে ঢুকছি, আবার আলোর মধ্যে আসছি, আবার নীল মেঘে যাচ্ছি, মানে সূরা পড়তে 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 আমি অস্থির। এই যে মেঘ আসছে তখন আসলে বাম্পিংটা অনেক বেশি হয়। এই মেঘ আসা, আকাশ দেখা ভালো লাগে, আবার খারাপও লাগে। আবার যখন মাটিতে থাকি, মানে যখন ফ্লাই করি না, তখন আবার কেন যেন ফ্লাই করতে ইচ্ছা করে। আবার যখন ফ্লাই করার সময় আসে তখন ভয়াবহ ভয় লাগে, তখন মেজাজ খিচখিচিয়ে থাকে যে কেন আমি ফ্লাই করছি। মানে পুরো মানুষ না আসলে খুবই কনফিউজড, আমি আসলে খুবই কনফিউজড, অনেক কিছু নিয়ে কনফিউজ থাকি। মানে ঘুরতেও ভালো লাগে, আবার ঘুরতে নাও ভালো লাগে। সারাদিন বাসায় বসে ঝিমাতে মুরগির মতো, সেটাও ভালো লাগে। মানে ভীষণ কনফিউজ একটা মানুষ আমি। যাই হোক, বাংলাদেশ এয়ারপোর্টে এসে নামলাম অনেক টায়ার্ড হয়ে। তবে এইবার প্রথম বাংলাদেশ এয়ারপোর্টে এসে টের পেলাম যে আমার সুটকেস খোলা হয়েছিল, যদিও কিছু নেওয়া হয়নি। এটা কখনো হয়নি আজ পর্যন্ত, এত বছর ধরে ট্রাভেল করছি। গাড়িতে উঠলাম, এখন ফিরে যাব ঢাকাতে, মানে বাসাতে। প্রিয় শহর ঢাকা, যেখানেই যাই না কেন ঢাকা অনেক মিস করি। আবার ঢাকায় থাকতেও ইচ্ছা করে না, মানে এত রাস্তার জ্যাম, গরম, মানুষের বিরক্তিকর কথাবার্তা, সব কিছু মিলিয়ে মনে হয় যে ঢাকায় না থাকি। তারপরও প্রিয় শহর ঢাকা, আমার শহর ঢাকা।